হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। অল এমসিকিউ শর্টকাটস ইন অন ক্লাস এই সিরিজের আমরা আজকে পড়ব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের কণিক অধ্যায়টা। কণিক অধ্যায়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তুমি যদি ইঞ্জিনিয়ারিং বলো, ভার্সিটি বলো বা একাডেমিক বলো, এই অধ্যায় থেকে অনেক বেশি এমসিকিউ কোশ্চেন করা পসিবল। কেন বলো তো? কারণ এই অধ্যায়ে আমাদের তিনটা বড় বড় টপিক আছে যেখান থেকে অনেক ভ্যারিয়েশন করে এমসিকিউ করা পসিবল। সো এটা আমাদের ভর্তি পরীক্ষা বা একাডেমিক সব জায়গাতেই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা এই যে সিরিজটা শুরু করছিলাম যে অল এমসিকিউ শর্টকাটস ইন অন ক্লাস, এটা কাদের জন্য বলো তো? আমি আজকে আবারও বলতেছি, যদি তোমার কণিক অধ্যায়টা অন্তত একবার পড়া থাকে, তুমি ভুলে গেলে সমস্যা নাই, তাহলে এই ক্লাসটা তোমার জন্য পারফেক্ট। ওকে, তুমি এই ক্লাসের সবটুকু ইনশাল্লাহ বুঝতে পারবা। এবং আজকের ক্লাসে আমরা টোটাল 15 টাইপের শর্টকাট শিখব। এখন এখানে দুইটা বিষয় হবে। প্রথমত, অনেকের মনে একটা ভালো লাগা কাজ করবে যে আমরা অনেক কিছু শিখতেছি, হয়তো এই এতগুলো শর্টকাট আমি জানতাম না, যেটা আমার পরীক্ষার খাতায় আমার অ্যান্সারটাকে স্মুথ করবে। ধরো এইগুলা যে এই শর্টকাটগুলো যারা জানবে ওরা কিন্তু অনেক ফাস্ট অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। আর যারা ধরো জানবে না, ওরা কিন্তু অনেক সময় লাগবে আসলে ওইটা তুলনামূলক সলভ করতে। এবং তোমরা জানো আসলে ভর্তি পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় সময়ের কতটা মূল্য। ওকে, সেকেন্ডলি, একটা ভয় অনেকের মধ্যে কাজ করবে যে ভাইয়া 15টা শর্টকাট তো বুঝলাম, বাট এতগুলা মনে রাখবো কিভাবে, তাই না? আচ্ছা, সো আমি বলি এইগুলা মনে রাখা খুব সহজ। এখানে আরও অনেক শর্টকাট আনা যাইতো, বাট আমি বাছাই করে এগুলাই আনছি যেগুলো আসলে মনে রাখার মতো। এবং এই যে 14 নাম্বার আর 15 নাম্বার, এটা আসলে শর্টকাট টাইপ না। আমি এখানে যতগুলা শর্টকাট পড়াইলাম একটা সামারি করে দিব। মানে তুমি একটা উপবৃত্তের সমীকরণ থেকে টোটাল কি বের করতে পারো, একটা অধিবৃত্তের সমীকরণ থেকে শর্টকাট প্রয়োগ করে তুমি টোটাল কতগুলা জিনিস বের করতে পারো। সো আমরা এখানে মূলত তোমার হলো যে 13 টাইপের শর্টকাটই দেখবো মূলত। বাট বিষয়টা হচ্ছে, এখানে এমন শর্টকাটগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে যেগুলো তোমার মনে রাখার মতো এবং যেগুলো পরীক্ষায় অহরহ আসে, পরীক্ষায় তুমি খুব সহজে অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। সো চিন্তার কিছু নাই, এগুলো অনেক সহজ। তুমি জাস্ট ক্লাসটা কন্টিনিউ করো এবং স্লাইডটা রিভিশন দিবা। তারপরে তুমি যখন কোশ্চেন ব্যাংক সলভ করবা, এই জিনিসগুলো অ্যাপ্লাই করবা, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত জিনিস শিখলা, তুমি যদি ওইটা রিয়েল লাইফে অ্যাপ্লাই না করতে পারো, তাহলে তো আসলে ওটা তোমার মনে থাকবে না। ওকে, তুমি একবার ক্লাসটা করো, স্লাইডটা দেখো, দেন কোশ্চেন ব্যাংক যখন সলভ করবা, এই টেকনিকগুলো অ্যাপ্লাই করবা, দেখবা তোমার প্রায় 95% জিনিস মনে হয়ে গেছে একবার প্র্যাকটিস করার ফলেই। ওকে, আশা করি সবাই পারবা। তো চলো আমরা শুরু করি আর কথা না বাড়ায়। আচ্ছা, প্রথম টাইপটা হচ্ছে সমীকরণ থেকে কণিক, এবং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যদি বিগত বছরের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন খেয়াল করো, এই টাইপটা অনেক বেশি আসে। এবং আমাদের এই ক্লাসটা কিন্তু একাডেমিক, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি সবার জন্য। ওকে, সো অনেক দেখা যাবে যে একাডেমিক বা তোমার হলো যে ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের ক্যালকুলেটর ইউজ করা যায়। তো ক্যালকুলেটর ইউজ করে অনেক কিছু করা যায়, বাট কণিক অধ্যায়ে আসলে অতটাও প্রয়োগ নাই ক্যালকুলেটরের। তাও আমি বলে দেওয়ার ট্রাই করবো যে যেখানে তুমি ওইটা ক্যালকুলেটর ইউজ করে করতে পারো। বাট কণিক অধ্যায়ে আসলে তোমার ম্যাক্সিমাম জিনিসই কনসেপচুয়াল। সো আসলে মোটামুটি এই ক্লাসটা সবারই লাগবে বলা যায়, কারণ এখানে তোমাকে সব আসলে কনসেপ্ট দিয়ে সলভ করতে হবে। ক্যালকুলেটরের আসলে প্রয়োগ খুব একটা এখানে নাই। ওকে, চলো। তো প্রথম টাইপটা হচ্ছে কি, সমীকরণ থেকে কণিক। তোমাকে একটা সমীকরণ দিবে, বলবে এটা কোন ধরনের কণিক, তাই না? এই টাইপটা অনেকে দেখছো আশা করি। দেখো, আমরা দুই চলক বিশিষ্ট একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ জানি। এটা হচ্ছে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণের ফরম্যাট। এখন এই সমীকরণটা দিয়ে আমাকে বললো যে এটা কোন ধরনের কণিক। তো একজোড়া সরল রেখা হইতে পারে, বৃত্ত হইতে পারে, পরাবৃত্ত হইতে পারে, উপবৃত্ত, অধিবৃত্ত হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এখন আমি কিভাবে বুঝবো যে এটা আসলে কোন টাইপের ভিতরে পড়বে? তো আমরা যেটা করি, এটা কিন্তু আমাদের মেইন প্রসেস সলভ করার। এটা ভালো করে শিখে রাখো, আশা করি তোমরা এগুলো জানো। দেখো যে আমরা কি করি, এই সমীকরণ থেকে একটা নির্ণায়ক ফর্ম করি। তো ওই নির্ণায়কের ভ্যালু যদি 0 হয়, তাহলে এই সমীকরণটা এক জোড়া সরল রেখাকে নির্দেশ করে।
যদি ওই নির্ণায়কের ভ্যালু শূন্য না হয় দেন এই চারটা ক্রাইটেরিয়া আমরা দেখি আসলে এর মধ্যে কোনটা পড়তেছে, যেটা যেটা আমার ফিল আপ করবে আমার কনিকটা হচ্ছে ওই ধরনের। তো এই প্রসেসে আমরা কিন্তু একটা কনিক কোন প্রকারের কনিক এটা কিন্তু বের করতে পারি, বাট এখানে কিন্তু অনেক সময় লাগবে তোমার কিন্তু অনেক সময় লাগবে, কারণ তুমি নির্ণয় করবা, তারপরে শর্ত দেখবা, সেখানে অনেক সময় লাগবে। এখন শর্টকাটের প্রয়োগটা কোন জায়গায়, ওকে খেয়াল করো। শর্টকাটের প্রয়োগের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। কয়টা জিনিস বলো তো? দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। তুমি যদি দেখো তোমার অপশনে আছে এক জোড়া সরল রেখা, অপশনে আছে, ধরো আমার এমসিকিউতে 4টা অপশন থাকবে, সো একটা অপশনে আছে এক জোড়া সরল রেখা। যদি এমন কোনো অপশন থাকে তাহলে মাস্ট তোমাকে মেইন প্রসেস করাই লাগবে, বুঝছো? যদি অপশনে থাকে এক জোড়া সরল রেখা, তোমাকে নির্ণায়ক বের করে দেখতে হবে। তার ভ্যালু যদি শূন্য হয় তাহলে আমরা বলবো এক জোড়া সরল রেখা, ঠিক আছে? বাট যদি অপশনে এক জোড়া সরল রেখা বা কোনোটি নয়, ধরো হলো 4টা অপশন, সো প্রথমটাতে আছে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, 3টা আছে ক খ গতে। ঘ নাম্বার অপশন আছে নান অফ দিস বা কোনোটি নয়। তো এখন নান অফ দিস বলতে কিন্তু আসলে এক জোড়া সরল রেখাকে বোঝাতে পারে, বুঝছো? সো যদি তুমি দেখো অপশনে এক জোড়া সরল রেখা বা নান অফ দিস আছে, তাহলে তোমাকে অবশ্যই মেন প্রসেস করা লাগবে, বুঝছো? বাট যদি অপশনে তোমার হচ্ছে নান অফ দিস বা এক জোড়া সরল রেখা না থাকে, দেখো আমার এই শর্টকাটটা প্রয়োগ করার ক্ষেত্রে দুইটা ক্রাইটেরিয়া মনে রাখবো, যে সমীকরণে এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে অপশনে নান অথবা এক জোড়া সরল রেখা থাকবে না। কি বললাম বলো তো? এই শর্টকাট প্রয়োগ করতে আমার দুইটা জিনিস খেয়াল করতে হবে। প্রথমত, অপশনে কি নান অফ দিস অথবা এক জোড়া সরল রেখা আছে এটা দেখব, আর সমীকরণে এক্স ওয়াই যুক্ত কোনো পদ আছে কিনা। যদি এই দুইটা জিনিস না থাকে দেন আমি হচ্ছে এটা অ্যাপ্লাই করতে পারবো, বুঝছো? সো আমার কিন্তু দেখো আমি একটু এটা বলে দিই, এটা অনেক মনে রাখা সোজা, এই যে 4টা জিনিস মনে রাখা অনেক বেশি সোজা। আমি খেয়াল করো বলে দেই, যদি আমার সমীকরণের এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সেম হয় তাহলে আমি বলবো সেটা আমার বৃত্তের সমীকরণ। আচ্ছা, যদি সমীকরণে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ একই চিহ্ন বিশিষ্ট, তার মানে ধরো এক্স স্কোয়ারের সহগ +4, ওয়াই স্কোয়ারের সহগ প্লাস সামথিং, সহগ প্লাস হইতে হবে, একই চিহ্ন হইতে হবে। ধরো এক্স স্কোয়ারের সহগ -7, ওয়াই স্কোয়ারের সহগও মাইনাস সামথিং। যদি আমরা খেয়াল করি যে একই সহগ একই চিহ্ন বিশিষ্ট এবং অসমান, আচ্ছা একই চিহ্ন বিশিষ্ট এবং অসমান যদি হয় তাহলে সেটা হচ্ছে একটা উপবৃত্ত নির্দেশ করবে। ওকে, ঠিক আছে। থার্ডলি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের যদি সহগটা হয় বিপরীত চিহ্ন বিশিষ্ট, এবং তুমি জানো ধরো একটা সংখ্যা +5 একটা সংখ্যা -5, অবশ্যই তারা অসমান। সো বিপরীত সাইনের হলে অবশ্যই অসমান হবে, এটা বলা লাগে না। তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ যদি বিপরীত সাইনের হয় তাহলে আমরা বলবো সেটা হচ্ছে অধিবৃত্ত। লাস্ট অফ অল, পরাবৃত্ত। আমরা কিন্তু জানি পরাবৃত্তের সমীকরণ কি বলতো? এটা কিন্তু সবাই জানো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তাই না? যে তুমি সব কিছু ভুলে যাবা বাট পরাবৃত্তের সমীকরণটা ভুলবা না। একটা কিন্তু অনেক ফানি কথা অনেকে বলে যে কিচ্ছু মনে নাই, শুধু মনে আছে পিভি ইকুয়াল টু এনআরটি। সো তুমি সব কিছু ভুলে যাবা বাট পরাবৃত্তের সমীকরণের ফর্মেট তোমাকে মনে রাখতে হবে। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা অনেক সোজা। এখন দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এখানে কিন্তু যে কোনো এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার যে কোনো একটার ওপরে দ্বিঘাত রাশি থাকতেছে। তুমি যদি দেখো তোমার সমীকরণে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ারের মধ্যে যে কোনো একটা নাই, বুঝছো? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মধ্যে যে কোনো একটা থাকবে না, হয় শুধু এক্স স্কোয়ার না হয় শুধু ওয়াই স্কোয়ার। যদি এমন থাকে তাহলে আমরা বলবো সেটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, বুঝছো? আশা করি বুঝছো। আমি সামারি করে দেই, ওকে সামারি করে দেই। সো এই 4টা জিনিস কখন অ্যাপ্লাই করতে পারবো ভাইয়া? প্রথম কথা হচ্ছে ওইখানে
এক জোড়া সরল রেখা বা নান অফ দিস বলে কোনো অপশন থাকবে না। সেকেন্ডলি, আমার সমীকরণে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না। যদি এই দুইটা ক্রাইটেরিয়া ফার্স্ট ফিল আপ করে, দেন আমি কি করতে পারবো, যদি এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সেম হয়, আমার দিকে খেয়াল করো এবং আমার সাথে সাথে মুখে বলো, আমার সাথে সাথে মুখে বলো, যদি এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ সেম হয়, বৃত্ত। এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগ একই চিহ্ন বিশিষ্ট কিন্তু অসমান, উপবৃত্ত। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ হলো বিপরীত চিহ্ন বিশিষ্ট, অধিবৃত্ত। এক্স স্কোয়ারের আর ওয়াই স্কোয়ারের মধ্যে যে কোনো একটা থাকবে, পরাবৃত্ত। পারবা? বলো তো, পারবা আশা করি। খেয়াল করো, সব কিছু সেম। তুমি কিন্তু আসলে বৃত্তেরটা জানো যে বৃত্তের সমীকরণে এক্স স্কোয়ার ও সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সেম হইতে হয়। এখন খেয়াল করো সেকেন্ডটা কি বলে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগগুলো একই চিহ্ন বিশিষ্ট এবং অবশ্যই অসমান হবে। যদি এখানে সমান লিখি আমি, তাহলে তো সেটা বৃত্ত হয়ে গেল, তাই না? যদি এখানে সমান হয় যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ একই চিহ্ন বিশিষ্ট এবং সমান, তাহলে তো সেটা বৃত্তের সমীকরণে নির্দেশ করলো। সিম্পল। সমান হলে বৃত্ত, অসমান হলে উপবৃত্ত, চিহ্ন মানে চিহ্ন বিপরীত হলে অধিবৃত্ত এবং যে কোনো একটা থাকলে পরাবৃত্ত। বলো পারবা কিনা? পারবা কিনা বলো তো? সহজ না? অনেক অনেক সহজ কিন্তু। এবং এটা তুমি আসলে ধরো সব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা না, তোমাকে এই দুইটা জিনিস আগে ফিল আপ করা লাগবে। তো তুমি এটা জাস্ট মনে রাখো, এটা মনে রাখা তো বাচ্চাদের জিনিস, তাই না? বাচ্চারাও মনে রাখতে পারবে। তো তোমার যদি পরীক্ষায় এই ফরম্যাটের কোনো এমসিকিউ আসে, তুমি তখন এটা অ্যাপ্লাই করে দিবা, ঠিক আছে? এতটুকুই। আর যদি তোমার এই ফরম্যাটটা ম্যাচ না করে, যদি এই শর্ত দুইটা ফিল আপ না করে, তখন তোমাকে আমি মেইন প্রসেস দেখাইছি, মেইন প্রসেসে করে দিবা। ওকে? সো দেখা যাবে যে অনেক ক্ষেত্রে পরীক্ষায় স্যারেরা তোমার আসলে এভাবে দিয়ে দিবে। এখন যারা ধরো এই শর্টকাটটা জানবে না, ওরা কি করবে, ওরা সব ক্ষেত্রে মেইন প্রসেস অ্যাপ্লাই করবে। বাট তুমি যখন জানবা, এবং তখন তুমি কিন্তু অনেক ফাস্ট করে দিয়ে আসতে পারবা। সমীকরণের দিকে তাকাবো, অ্যান্সার হয়ে যাবে। পারবা না বলো তো? আশা করি পারবা। অ্যান্সার করো তো সবাই, এটা অ্যান্সার করো। দেখো, ঢাকা ভার্সিটি 18-19 সেশনে আসছে, কি বলে বলো তো, যে এই সমীকরণটা কোন ধরনের কণিক। আমরা কি দেখব, এখানে কি অপশনে কোনো এক জোড়া সরল রেখা আছে? নাই ভাইয়া। নান অফ দিস আছে? নাই ভাইয়া। সমীকরণে কি এক্স ওয়াই যুক্ত কোনো পদ আছে? নাই ভাইয়া। তাইলে আমি আমার শর্টকাটে অ্যাপ্লাই করতে পারবো। শর্টকাট কি বলে? শর্টকাট আমাকে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ বের করতে বলে। এখানে এক্স স্কোয়ারের সহগ কত? -1। ওয়াই স্কোয়ারের সহগ কত? +1। দেখো, আমি কি পড়ছিলাম, যদি সহগদ্বয় বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে কি নির্দেশ করবে? অধিবৃত্ত। খেলা শেষ। পারবা সবাই? পারবা, খুব সহজ, খুবই সহজ। আচ্ছা, এখন আমরা সেকেন্ড আমাদের টাইপে আসব। সেকেন্ড টাইপটা হচ্ছে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব। পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করা। এখন আমরা তো পরাবৃত্তের সাধারণ সমীকরণ জানি, কেমন বলো তো? এই যে পরাবৃত্তের সাধারণ সমীকরণের ফরম্যাট এমন হইতে পারে, আচ্ছা দেখো, আমরা যদি বলে যে আমার একটা পরাবৃত্তের সমীকরণ y স্কোয়ার ইকুয়াল টু 4x, তো আমি কিন্তু এখানে খুব সহজে জানি যে আমার এটা হচ্ছে 4 এর ভ্যালুটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, বা x স্কোয়ার ইকুয়াল টু 4ay। তো এখানে এই যে 4a, এটা আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যকে নির্দেশ করতেছে। বাট যদি পরাবৃত্তের সমীকরণটা ওই ফরম্যাটে না দিয়ে এই ফরম্যাটে দেয়, তখন আমি কি করব? তখনই সবচেয়ে সমস্যা তৈরি করবে, তাই না? তখন অনেকে যেটা করবে, দেখো, অনেকে যেটা করবে, তারা হচ্ছে এই ফরম্যাটগুলোকে হচ্ছে তারা কি করবে, তারা হচ্ছে তোমার দাঁড়াও আমি এখানে বলি, অনেকে যেটা করবে তারা হলো এই ফরম্যাটগুলোকে, মানে এখানকার এই যে ফরম্যাটটাকে তারা হচ্ছে এই ফরম্যাটে নেওয়ার ট্রাই করবে। বাট আমরা এত কিছু করব না, আমরা আরও অনেক ফাস্ট করে ফেলবো। দেখো কিভাবে করব, খেয়াল করো। যদি এই টাইপের তোমার সমীকরণ দেই, সো এই ধরনের সমীকরণের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তুমি কেমনে বের করবা? তো বিষয়টা হচ্ছে, দেখো, যদি
এক্স স্কোয়ার থাকে, মানে যদি এক্সের উপরে বর্গ বা এক্সের দ্বিঘাত রাশি থাকে, এক্স স্কোয়ার যুক্ত সমীকরণ হইলে ওই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে মডুলাস অফ ওয়াই এর সহগ। বুঝছো কি বললাম? এক্স স্কোয়ার যুক্ত পরাবৃত্তের সমীকরণ থাকলে ওই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ ওয়াই এর সহগ। আচ্ছা, ওয়াই স্কোয়ার যুক্ত পরাবৃত্তের সমীকরণ হলে তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে মডুলাস অফ এক্স এর সহগ। সহজ না বলো তো? খুবই সহজ। যদি আমি দেখি যে এক্স স্কোয়ার যুক্ত রাশি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ ওয়াই এর সহগ, যদি আমি দেখি ওয়াই স্কোয়ার যুক্ত পরাবৃত্ত উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে মডুলাস অফ এক্স এর সহগ। পারবা না বলো তো? খুব সহজ। চলো আমরা একটা এমসিকিউ দেখি। বলো এটা অ্যান্সার বলো, সবাই অ্যান্সার বলো। কি বলে? এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে আসি, এটা বলা দরকার। খেয়াল করো, এখানে একটা কথা বলা আছে, এই কথাটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমরা এই জিনিসটা তখনই অ্যাপ্লাই করতে পারবো যে মডুলাস অফ ওয়াই এর সহগ বা মডুলাস অফ এক্স এর সহগ যখন তোমার দ্বিঘাতযুক্ত পদের সহগ 1 হবে। মানে এটা অ্যাপ্লাই করতে হলে তোমাকে আগে দেখতে হবে যে দ্বিঘাত রাশির সহগ 1 আছে কিনা। যদি না থাকে তোমাকে 1 বানায়ে নিয়ে দেন এইটা অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছো? খেয়াল করো, এখানে কিন্তু দেখো এই যে এক্স স্কোয়ারের সহগ কিন্তু এ, যদি এমন কয়েকটা সমীকরণ থাকতো, সো আমার কিন্তু এখানে এ দ্বারা ভাগ করে দেন এক্স স্কোয়ারের সহগ 1 করতে হবে, তখন আমি এটা অ্যাপ্লাই করতে পারবো। সো আমি কি বললাম? পরাবৃত্তের সমীকরণ আমাকে দিবে একটা, সো আমি দেখবো এখানে এক্স স্কোয়ারের বা ওয়াই স্কোয়ার, মানে যে তোমার দ্বিঘাত রাশি যা থাকুক না কেন, এক্স স্কোয়ার থাকতে পারে, ওয়াই স্কোয়ার থাকতে পারে, যে কোনো একটা থাকবে পরাবৃত্তের সমীকরণে। সো তার সহগ 1 আছে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের যে কোশ্চেনগুলো আসে এগুলোর আসলে তোমার সহগ 1ই থাকে, বুঝছো? ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়। বাট তুমি যখন দেখবা যে তোমার ধরো যে সহগ 1 নাই, তোমাকে আগে 1-এ কনভার্ট করতে হবে, দেন অ্যান্সার করতে হবে। বুঝছো? এটা মনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এখন খেয়াল করো যে প্রশ্নে ছিলাম। দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ারের সহগ কিন্তু 1 আছে, বাট সামহাও ধরো এমন আছে যে আমার 5x স্কোয়ার মাইনাস 10x প্লাস সামথিং। তো তুমি কি এখানে বলতে পারবা যে মডুলাস অফ ওয়াই এর সহগ হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য? বলতে পারবা না। কিন্তু আগে কি করতে হবে? আগে হচ্ছে এক্স স্কোয়ারের সহগকে তোমার 1 করতে হবে। এক্স স্কোয়ারের সহগকে তুমি 1 কেমনে করবা? পুরো সমীকরণটাকে তুমি 2 দ্বারা ভাগ করে দাও, 5 দ্বারা ভাগ করে দাও। এভাবে করে তুমি যে সমীকরণটা পাবা যেখানে আমার এই যে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ারের সহগ 1 থাকবে, তুমি এখানে ওই শর্টকাটটা অ্যাপ্লাই করবা। বুঝছো? আশা করি বুঝতে পারছো। এখন এখানে আসো, তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেনে আসলে সহগটা 1ই থাকবে। তাহলে আমাকে বলো তো এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? মডুলাস অফ ওয়াই এর সহগ 12। এবং দৈর্ঘ্য কখনো নেগেটিভ হবে না, এজন্য মডুলাস ইউজ করা হয়েছে যাতে অলওয়েজ দৈর্ঘ্যটা পজিটিভ আসে। তোমার অ্যান্সার হচ্ছে কি এ নাম্বার। ঠিক আছে, পারবো ভাই, সবাই পারবো। এখন আসো আমরা পরাবৃত্তের শীর্ষ এবং অক্ষের সমীকরণ কিভাবে বের করব। এটা পরীক্ষার জন্য একদম কি বলি যে অনেক বেশি ইম্পর্টেন্ট। বুঝছো? এটা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো তুমি কেমনে বের করবা? তোমাকে বলবে একটা পরাবৃত্তের সমীকরণ। আমি একটা এক্সাম্পল দেখাই শুরু করি। দেখো এই প্রশ্নটা কতবার বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে। তোমাকে বলতেছে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কত। এখন যারা শর্টকাট জানবে না ওরা কি করবে? পরাবৃত্তের সমীকরণটাকে আদর্শ আকারে নিবে, দেন সেখান থেকে শীর্ষবিন্দু বের করবে। বাট আমরা আরও ফাস্ট করে ফেলতে পারবো, আরও অনেক ফাস্ট করে ফেলতে পারবো। কেমনে দেখো তো, আমার একটা পরাবৃত্তের সমীকরণ দিয়ে শীর্ষবিন্দু বের করতে বললে আমার আসলে কাজটা কি হবে? আমি কি করব আসলে? তো আমি যেটা করব, পরাবৃত্তের সমীকরণে যে রাশির বর্গ আছে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। কি বললাম ভাইয়া বলো তো? পরাবৃত্তের সমীকরণে যার উপর বর্গ আছে তার সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করব। এক্সাম্পল দে একটা, ধরো এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 5y ইকুয়াল টু 0। জাস্ট ধরে নাও এটা একটা পরাবৃত্তের সমীকরণ।
জাস্ট থিঙ্ক করো। এখন কি হচ্ছে, এখানে কিন্তু এক্স স্কোয়ারের দ্বিঘাত, মানে এক্সের উপরে স্কোয়ার আছে, তাহলে আমি এটাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব? এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। আমরা ধরো আরেকটা এক্সাম্পল দেই, ওয়াই স্কোয়ার প্লাস 10x মাইনাস 5y ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে কিন্তু ওয়াই এর দ্বিঘাত আছে, তাহলে আমি এখানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব? ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এবং আমরা সবাই জানি, আশা করি যে এক্সের সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করব তখন এক্স বাদে বাকি সবাই ধ্রুবক, ওয়াই এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করব তখন ওয়াই বাদে বাকি সবাই ধ্রুবক, তাই না বলো তো? তো তুমি হচ্ছে ডিফারেন্সিয়েট করে সেখান থেকে এক্স এর মান পাবা এবং ওয়াই এর মান পাবা। দেখো শীর্ষবিন্দুটা আসলে কি একটা স্থানাঙ্ক, সো আমার এক্স লাগবে, ওয়াই লাগবে, তো আমি ডিফারেন্সিয়েট করে একটা রাশির মান পাবো, দেন ওইটাকে আমি মেন সমীকরণে বসালে অপর চলকের মানটা পেয়ে যাব, বুঝছো? সো শীর্ষবিন্দু বের করার তোমার কাজ কি? তোমার কাজ হইল যার বর্গ আছে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, দেন এক্স এর মান ওয়াই এর মান বের করবা। খুবই সিম্পল। আমরা একটা এক্সাম্পল করি, চলো এটার অ্যান্সার করো সবাই, সবাই অ্যান্সার করো। দেখো তুমি যেটা করবা, ভিডিও পজ করে তুমি আগে অ্যান্সার করো, অ্যান্সারটা পর আমার সাথে মিলাই নেবা, বুঝছো? তাহলে তোমার এখন একটা প্র্যাকটিসও হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাকে বলো তো এখানে কার দ্বিঘাত আছে? দেখো তো এখানে ওয়াইয়ের উপরে কিন্তু স্কোয়ার আছে, তার মানে যার উপরে স্কোয়ার থাকবে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা লাগবে। যেহেতু ওয়াইয়ের উপরে স্কোয়ার, তার মানে আমি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় 2y, দেন ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কি ওয়াই বাদে বাকি সবাই ধ্রুবক, তাহলে 4xও ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0। টোয়াইস ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে করলে হবে 2, এখানে 8 হলো ধ্রুবক, ডিফারেন্সিয়েশন করলে 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি বলো তো ভাইয়ারা? ওয়াইয়ের মান পাচ্ছি কত? -1, ওয়াইয়ের মান পাচ্ছি -1, তার মানে শীর্ষবিন্দুর কোটি হচ্ছে -1, শীর্ষবিন্দুর কোটি হচ্ছে -1। ভুজ কেমনে বের করবো ভাইয়া? জাস্ট ওয়াইয়ের মানটা তুমি মেইন সমীকরণে বসাও। দেখো ওয়াইয়ের মান -1, তাহলে এই সমীকরণে ওয়াইয়ের মান বসালে কিন্তু আমি এক্স এর মানটা পেয়ে যাব। ওয়াইয়ের মানটা এখানে বসালে আমি কিন্তু এক্স এর মানটা পেয়ে যাব। কেমনে? দেখো এই যে বসাও, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -1, তার মানে -1 স্কোয়ার 4x 2 × -1 -8 = 0। তো এখানে এক্স এর মান কি হচ্ছে? দেখো এক্স এর মান হচ্ছে 9/4। তাহলে আমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? 9/4, -1। এটা অ্যান্সার। সবাই পারবা বলো তো? এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি একাডেমিক পরীক্ষা দাও, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দাও, ভার্সিটি পরীক্ষা দাও, এটা কিন্তু হাতেই করতে হবে। এখানে আসলে তোমার ক্যালকুলেটরের কোনো প্রয়োগ নাই। সেটা শিখে রাখো, যখন পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করতে হবে আমার কাজ কি? জাস্ট যে রাশির বর্গ আছে তার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করব, ওকে ঠিক আছে, সবাই পারবো। এখন ভাইয়া আমি তো পরাবৃত্তের শীর্ষবিন্দু খুব ভালোভাবে বের করতে পারতেছি, খুব ভালো লাগতেছে, বাট আমি অক্ষের সমীকরণ দিলে কেমনে করব? তখন তো আমি পারবো না। তো আমি শেখাই দিই, চলো দেখো। তোমাকে এখানে একটা পরাবৃত্তের অক্ষের সমীকরণ বের করতে বলছে। এখন আমরা তো পরাবৃত্তের শীর্ষকগুলো বুঝলাম, অক্ষ কেমনে বের করব? খুবই সহজ, একদম এটার মতোই। দেখো যেটা করবা সেটা আমি বলে দেই। তোমার কাজ হলো, আমার কাজ হলো কি, যার বর্গ তার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা। এখন আমি এটা ডিফারেন্সিয়েট করে দেখো কি আসে, 2x + 10 = 0। এখান থেকে বলা যায় x + 5 = 0। খেয়াল করো ভাইয়েরা, সবাই খেয়াল করো। তো আমি যখন একবার ডিফারেন্সিয়েট করলাম আমি কিন্তু একটা সমীকরণ পাচ্ছি অ্যাট লাস্ট, তাই না? একবার ডিফারেন্সিয়েট করলে আমি কিন্তু একটা সমীকরণ পাচ্ছি। তো এই সমীকরণটা কি? এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অক্ষের সমীকরণ, বুঝছো? মনে রাখো, একবার ডিফারেন্সিয়েট করে তুমি যে রাশিটা পাবা সেটাই হলো তোমার অক্ষের সমীকরণ। খুবই সিম্পল না বলো তো বিষয়গুলা? তুমি এখানে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তাহলে কত হবে দেখো তো? 2y - 5 = 0। তাহলে আমি বলতে পারি এই পরাবৃত্তের অক্ষের সমীকরণ হচ্ছে 2y - 5 = 0। সবাই পারবা? আশা করি পারবা। এখন আমাকে ঝটপট অ্যান্সার দাও, না দিতে পারলে কিন্তু সমস্যা আছে।
এটা কিন্তু আমি বোঝায় আসছি। বলো তো কি হবে? ভিডিও পজ করো, অ্যান্সার করো। দেখো এই পরাবৃত্তের অক্ষের সমীকরণ বের করতে বলছে। এখন আমি কি করব ভাইয়া? প্রথমত আমার এটা দেখো এক্স এর উপরে কিন্তু দ্বিঘাত আছে, এক্স স্কোয়ার আছে, তাহলে আমার কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তো 5x স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে কত? 10x। দেন এখানে হবে 30 ইকুয়াল টু 0, তাহলে x প্লাস 3 ইকুয়াল টু 0। এটা আমার অ্যান্সার, ডি নাম্বার। কত ফাস্ট করে ফেলছি, তাই না? অনেকে কি করবে, একদম আদর্শ আকারে নিবে, তারপরে মেইন ফরম্যাটের সাথে তুলনা করবে, দেন সলভ করবে। আমরা কিন্তু এত কিছু করব না, আমরা আরও ফাস্ট করতে পারবো, বুঝছো? এবং আমি আরেকটা জিনিস দেখায় আসি তোমাদের। দেখো আমি এখানে তোমাকে কি দেখাচ্ছিলাম, যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাই না? এই যে আমি কিন্তু পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখা আসছিলাম। কেমনে দেখাচ্ছিলাম? এক্স স্কোয়ার থাকলে মডুলাস অফ ওয়াই এর সহগ হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, ওয়াই স্কোয়ার থাকলে মডুলাস অফ এক্স এর সহগ হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এখন আমরা কিন্তু সবাই জানি উপকেন্দ্রিক লম্ব মানে কি 4a, তাই না? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4 এর সমান। তো তুমি কিন্তু এখান থেকে এর মানটা বের করতে পারতেছো, বুঝছো? সো তুমি যদি উপকেন্দ্রিক লম্ব জানো, তুমি কিন্তু সেখান থেকে একটা পরাবৃত্তের এ এর মানটা বের করতে পারতেছো। সেটা অনেক ক্ষেত্রে তোমার কাজে লাগবে, আমি একটু দেখাই দিলাম। তুমি খুব সহজে এর মানটাও আনতে পারবা পরাবৃত্তের সমীকরণ থেকে। ঠিক আছে ভাইয়া, বুঝছি। এখন আসি আমরা উপবৃত্ত আর অধিবৃত্তের কেন্দ্র। আমরা তো পরাবৃত্ত নিয়ে অনেকক্ষণ পড়লাম, এখন একটু উপবৃত্ত আর অধিবৃত্ত নিয়েও পড়ি, তাহলে ওরা কিন্তু মন খারাপ করবে, বুঝছো? ওদেরও মন আছে, ওরাও মন খারাপ করবে। তো দরকার নাই ওদের মনটা ভালো করে দেই। আচ্ছা দেখো এখানে কি বলে, যে উপবৃত্ত আর অধিবৃত্তের তুমি কেন্দ্র কেমনে বের করবা? পরাবৃত্তের শীর্ষ, খেয়াল করো, মনে রাখবে এটা, পরাবৃত্তের শীর্ষ যেমনে করে বের করছি, উপবৃত্ত আর অধিবৃত্তের কেন্দ্র একদম সেমভাবে বের করব, বুঝছো? পরাবৃত্তের শীর্ষ যেমনে করে বের করলাম, উপবৃত্ত আর অধিবৃত্তের কেন্দ্র একদম সেমভাবে বের করব। তাহলে আমরা কি করব? এক্স এবং ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। আংশিক বলতে যেটা বোঝাচ্ছি, তোমার এক্স এর সাপেক্ষে করলে ওয়াই ধ্রুবক, ওয়াই এর সাপেক্ষে করলে এক্স ধ্রুবক। সিম্পল জিনিস। ধরো আমি একটা এক্সাম্পল দিই। ধরো 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়াল টু 15। বলো তো এটা কার সমীকরণ? ধরো অপশনে এক জোড়া সরল রেখার, তোমার মানে কি বলে, যে এক জোড়া সরল রেখার নান অফ দিস নাই। তাহলে এটা কার সমীকরণ বলো? প্রথমত দেখবো আমরা এখানে এক্স ওয়াই যুক্ত কোনো পদ আছে কিনা, নাই। এক্স ওয়াই যুক্ত পদ না থাকলে দেখো এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগ উভয়ই একই চিহ্ন বিশিষ্ট এবং অসমান। তাহলে কার কার সমীকরণ? উপবৃত্তের সমীকরণ। আমি কিন্তু প্রথম টাইপে এটা পড়ে আসছি, সমীকরণ থেকে কিভাবে কণিক বের করতে হয়। ওকে, এখন দেখো বুঝলাম এটা একটা উপবৃত্তের সমীকরণ। তো আমি উপবৃত্তের কেন্দ্র কেমনে বের করব? দেখো তোমার কি বলছি আমি, এক্স এবং ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবা। প্রথমত তুমি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করো, তাহলে এক্স এর সাপেক্ষে করবা, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবা। দেন তুমি এখান থেকে এক্স এর মান পাবা, এখান থেকে তুমি ওয়াই এর মান পাবা। তাহলে আমার কেন্দ্র কি হবে? কেন্দ্র হচ্ছে এক্স কমা ওয়াই। সিম্পল জিনিস। অধিবৃত্তের সমীকরণটাও সেম। দেখো আমি একটা এক্সাম্পল দিই। ধরো এটাই আছে, এটা অধিবৃত্ত কেমনে বুঝলাম? দেখো এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ বিপরীত চিহ্ন বিশিষ্ট অধিবৃত্তের সমীকরণ। এখানেও কি করবা? এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে এক্স এর মান বের করব, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে ওয়াই এর মান বের করব। আমার কেন্দ্র মানে কি? এক্স এর স্থানাঙ্ক কমা ওয়াই এর স্থানাঙ্ক। খুব সহজ না বলো তো? খুব সহজ। চলো আমরা একটা এমসিকিউ সলভ করার ট্রাই করি। দেখো এটা সলভ করো তো। এখানে কি বলে, বলতেছে এই অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? প্রথমত এটা অধিবৃত্ত ধরো বলে নাই, ধরো এখানে বলছে কি, তোমাকে আমি আরেকটা প্রশ্ন সলভ করা দিই একসাথে। তোমাকে বললো যে এটা কার সমীকরণ? ধরো অপশনে হলো এক জোড়া সরল রেখা আর নান অফ দিস নাই। চেক করি চলো, এখানে কি এক্স ওয়াই যুক্ত কোনো পদ আছে? নাই ভাইয়া।
এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগ পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট কার সমীকরণ বলো? অধিবৃত্তের সমীকরণ। দেখছো? সো আমি তোমারে বলছিলাম না, তোমার দেখবা যে ওই যে ফরম্যাটটা ওইটা কিন্তু অনেকবার তোমার কাজে লাগবে। সো একটু শিখে রাখবা, দেখবা অনেক ফাস্ট তুমি করে ফেলতে পারতেছো, তোমাকে মেন প্রসেস যাওয়া লাগতেছে না, আরও ফাস্ট করতে পারতেছো। ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা আমাদের ম্যাথে আসে, সবাই এটা অ্যান্সার করো। দেখো আমার এটার কেন্দ্র বের করতে হবে। আমি কি করব? এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে প্রথমে আমি এক্স এর সাপেক্ষে করি। এখানে কি হবে? টোয়াইস এক্স মাইনাস 2 = 0। সেখান থেকে আমি এক্স এর মান পাচ্ছি হচ্ছে 1। আমি কেন্দ্রের ভুজ পেয়ে গেলাম। ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, তাহলে কত আসবে? -6y = 0। তাহলে ওয়াই এর মানটা হচ্ছে আমার 0। তাহলে অধিবৃত্তের কেন্দ্র হচ্ছে 1, 0। দেখো তো কোনটাই? প্রথমটা। খুবই সহজ, খুবই সহজ। দেখো বলতেছে উপবৃত্তের কেন্দ্র কত, এটা আসছে গুচ্ছে 22-23 সেশনে। প্রথমত এটা একটা উপবৃত্ত কেন বলো তো? এটা একটা উপবৃত্ত কারণ এখানে আমার এক্স ওয়াই যুক্ত পদ নাই। সো আমি কি দেখব? এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ একই চিহ্নযুক্ত কিনা। দেখো দুইটার কিন্তু সাইন সেম এবং পরস্পর অসমান। তো যেহেতু দুইটা এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ অসমান এবং চিহ্ন সেম, তাহলে এটা হচ্ছে কি উপবৃত্তের সমীকরণ। ওকে, তো ওইটা আমরা বুঝলাম। আমরা এখন কেন্দ্র বের করব। দেখো তোমার কাজ কি? এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করো। তাহলে কত আসবে? এখানে টোয়াইস এক্স স্কোয়ারকে করলে 4x, ওয়াই ধ্রুবক = 0। এখান থেকে এক্স এর মান পাবা তুমি 2। তাহলে আমি কেন্দ্রের ভুজ পাইলাম হচ্ছে 2। এবার ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে, তাহলে কত হবে? টোয়াইস ওয়াই মাইনাস 2 = 0। সেখান থেকে ওয়াই এর মান পাচ্ছি আমি হলো 1। তাহলে আমার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 2, 1। প্রথমটা খুবই সহজ, খুবই সহজ। ওকে, সো আমি একটু সামারি করে দিব তোমাকে। মনে রাখবা পরাবৃত্তের শীর্ষ এবং উপবৃত্তের কেন্দ্র, অধিবৃত্তের কেন্দ্র সবগুলা সেম টাইপের। তোমার কাজ হইল পরাবৃত্তের ক্ষেত্রে যার ওপর বর্গ আছে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে এক্স এর মান, ওয়াই এর মান বের করা। উপবৃত্ত অধিবৃত্তের ক্ষেত্রে এক্স এর সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ। দেখো তোমার এখানে কিন্তু আমার পরাবৃত্তে কি হয়? শুধু এক্স স্কোয়ার বা শুধু ওয়াই স্কোয়ার থাকে, বাট উপবৃত্ত আর অধিবৃত্তে কিন্তু দুইটাই থাকে। সো আমার এখানে এক্স এর সাপেক্ষে একবার করব, ওয়াই এর সাপেক্ষে একবার করে এক্স আর ওয়াই এর যে মান আসবে এটা হচ্ছে আমার কি? উপবৃত্ত আর অধিবৃত্তের কেন্দ্র। ওকে, সবাই খেয়াল কইরো। এবং এটা কিন্তু কেন্দ্র বের করতেছে আমি, এটা কিন্তু শুধুমাত্র কেন্দ্র বের করার ক্ষেত্রে, এটার জন্য আর কি উপকেন্দ্র বা অন্যগুলার সাথে জন্য গুলাই ফেলানো আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এটা আমাদের টাইপটা গেল। এখন আমরা দেখব পরাবৃত্তের স্পর্শক। সো এইটা সবাই জানো, মানে এটা সবাই পড়ে আসছো, কারণ এটা আমাদের কিন্তু লিখিত যে কোশ্চেনগুলো আছে ওখানে কিন্তু অ্যাপ্লাই করা লাগে। বাট আমি যেহেতু তোমাদের সমস্ত শর্টকাটগুলো এক জায়গায় করে দেখাচ্ছি, সো আমি এর জন্য স্লাইডে এটা অ্যাড করে দিছি আর কি। তো খেয়াল করে এখানে কি বলে, যদি এই রেখাটা পরাবৃত্তের স্পর্শক হয়, ওকে, সো ওয়াই স্কোয়ার = 4x যদি এই পরাবৃত্তের স্পর্শক হয়, তাইলে কি হয়? সি = a/m। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে তোমার কাজ হলো এই শর্তটা মেইনলি মনে রাখা। এখন দেখো ওয়াই স্কোয়ার = 4x যদি এই পরাবৃত্তকে স্পর্শ করে, হ্যাঁ, তাইলে হচ্ছে আমার কি বলতেছি? সি = a/m হবে। এবং আসলে এই দুইটা সমীকরণ সমাধান করলে আমরা স্পর্শ বিন্দু পাচ্ছি, সেটা হচ্ছে a/m², টোয়াইস a/m। a/m² কি? টোয়াইস a/m। সো এটা এমসিকিউতে আসবে, যে দুইটা ক্ষেত্রে যদি আমার ওয়াই স্কোয়ার = 4x, তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক এটা হবে। এক্স স্কোয়ার = 4ay এই টাইপের পরাবৃত্ত হলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক এটা হবে। সো এটা একটু মনে রাখবা, যারা বিশেষ করে ভার্সিটি পরীক্ষা দিবা বা এগুলার ক্ষেত্রে বেশি লাগবে। কারণ তোমার ধরো যে একাডেমিকে আসছে, তখন তোমার মনে নাই। ধরো আমি একটা এক্সাম্পল দিই, ওয়াই স্কোয়ার = 16x
আমি বললাম এই পরাবৃত্তের স্পর্শক হচ্ছে y ইকুয়াল টু টোয়াইস এক্স প্লাস 5। জাস্ট ধরে নাও, জাস্ট ধরে নাও। আমি বললাম এই পরাবৃত্তের স্পর্শক হচ্ছে এইটা। এখন তোমাকে কোশ্চেনে বললো যে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত। তুমি কি করবা, দুইটা সমীকরণ সমাধান করবা, সমাধান করে তুমি এক্স এর মান বের করবা, ওয়াই এর মান বের করবা, যা হবে ওইটা তোমার স্পর্শ বিন্দু। এখন যদি কারো এইটা সরাসরি মনে থাকে, তার কিন্তু সমাধান করা লাগতেছে না। বা ধরো আমার সমীকরণটা এত একটু বিদ ঘুরে দিল এরকম যে √3y, অনেক রকম দিতে পারে আসলে। সো তুমি যখন দেখবা তোমার সমীকরণটা সোজা, তোমার কিন্তু সমাধান করা সোজা। বাট যদি সমীকরণটার ফরম্যাট কঠিন হয়, তোমার কিন্তু সলভ করতে ভালো সময় লাগবে। ওকে, সো আমি রিকমেন্ড করব তোমরা এটা মনে রাখবা। বাট যদি বাই এনি চান্স মনে না থাকে, তুমি কি করবা, পরাবৃত্তের সমীকরণ আর স্পর্শকের সমীকরণ সমাধান করবা, করে দেন তুমি হলো স্পর্শবিন্দু বের করতে পারবা। আশা করি সবাই বুঝছো, আশা করি সবাই বুঝছো। তো এটা কিন্তু মনে রাখা মাস্ট, এটা কিন্তু লাগবেই। এখন এটা তুমি সমাধান করেও করতে পারো, বাট আমি রিকমেন্ড করব তুমি এটা মনে রাখো, তাহলে আরও ফাস্ট করতে পারবা। আচ্ছা, এখন আসো এটা বাসায় সলভ করবে, আমি করে দিব না। ওকে, তো বলতেছি কি, দেখো তো যে এই সরল রেখা এই পরাবৃত্তকে স্পর্শ করে, তাহলে এটা কোন টাইপের পরাবৃত্ত, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এই টাইপের। তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কি হয়, a/m² কমা টোয়াইস a/m। তুমি এখানে জাস্ট m এর মান বসাও, আর এর মান তো দেওয়াই আছে, সরাসরি বসালে হবে। বাট ধরো কারো মনে নাই, তখন কি করবা, ওই সমীকরণ এই সমীকরণ সমাধান করে এক্স এর মান ওয়াই এর মান বের করো, ওইটাই তোমার কি স্পর্শবিন্দু। আশা করি সবাই পারবা, বলো তো পারবা কিনা, পারবা, আশা করি সবাই পারবা। ভাই আমরা সবাই পারবো, ওকে গুড, ভালো ছেলে। এখন দেখো পরাবৃত্তের সাধারণ স্পর্শক, তো এটা পরীক্ষায় মাঝে মধ্যে আসতে পারে, এটা পরীক্ষায় খুব একটা ইম্পর্টেন্ট না, বাট আসতে পারে। কিভাবে মনে রাখবে, দেখো এই যে x² ইকুয়াল টু 4ay, মানে সাধারণ স্পর্শক মানে কি, এই স্পর্শকটা এটাকেও টাচ করে, এটাকেও টাচ করে। তো দুইটা পরাবৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণ কি, x প্লাস ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0। এ হলো দেখো এখান থেকে আসবে, যে এ হলো এখান থেকে আসবে। সো x² ইকুয়াল টু 4ay বা y² ইকুয়াল টু 4x, এই টাইপের পরাবৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণ কি বলো তো, সবাই মুখে বলো, x প্লাস ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0। এখন পরীক্ষায় আসলো যে পরাবৃত্তের সাধারণ স্পর্শকের ঢাল কত। ভাই আমি তাহলে কিভাবে অ্যান্সার করব, আমি তো এটা পড়ি নাই, আমি তো জাস্ট সাধারণ স্পর্শকের সমীকরণ দেখছি, তো আমি এখানে কিভাবে অ্যান্সার করব। খুব সহজ না বলো তো, দেখো এই সাধারণ স্পর্শকের ঢাল কত, এর ঢাল কিন্তু দেখো, ঢাল মানে কি মাইনাস অফ এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ -1। ওকে, সো পরাবৃত্তের এই টাইপের পরাবৃত্তের সাধারণ স্পর্শকের ঢাল হচ্ছে -1। তোমার এখান থেকে আরও অনেক কিছু আস্ক করতে পারে, ঠিক আছে, তুমি জাস্ট সাধারণ স্পর্শকের সমীকরণটা মনে রাখো একটু, তাহলে তোমার ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, এটা অ্যান্সার করি আমরা, চলো। এখানে কি বলে দেখো তো, যে এই দুইটা পরাবৃত্ত দ্বয়ের সাধারণ স্পর্শকের সমীকরণ বের করো। আমরা কি জানি, সাধারণ স্পর্শকের সমীকরণ x প্লাস ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0। এখান থেকে এর মানটা বের করে আমরা, চলো, y² ইকুয়াল টু 4ax, তাহলে 4 8 32, 4 8 32, তাহলে আমার কি এর মান কত, এর মান হচ্ছে 8। এখানে বসাও, তাহলে আমার পরাবৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণ কি, x প্লাস ওয়াই প্লাস 8 ইকুয়াল টু 0। খুব সহজ, আশা করি সবাই পারবা। তোমাকে বলবে যে এই স্পর্শকটা x অক্ষ থেকে কতটুকু খণ্ডন করে, মানে তোমার কিন্তু একটা সরল রেখার সমীকরণ দিয়ে পুরো সরল রেখা অধ্যায়ের যতগুলা কোশ্চেন আছে ওটা কিন্তু লিঙ্ক করতে পারে, ওইটা কিন্তু লিঙ্ক করে দিতে পারে। সো খুব সহজ বিষয়গুলো আসলে, তুমি একটা জিনিস বের করো, দেন এই তুমি এটা নিয়ে কিন্তু সব কিছু বের করতে পারবে এখান থেকে। ওকে, সরল রেখার কনসেপ্ট অ্যাপ্লাই করলে। আচ্ছা ঠিক আছে, দেখো উৎকেন্দ্রিকতা। এখন আসি আমরা উৎকেন্দ্রিকতা। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা সূত্র আমরা কি জানতাম বলো তো, আমরা এমন পড়ছি যে E = √1 - b² / a²।
অথবা আমরা এমন পড়ছি ই ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। উপবৃত্তের সমীকরণ থেকে আমরা দেখছি এ বড় নাকি বি বড়। আমরা কি করছি, এ বড় নাকি বি বড়, সেখান থেকে আমরা তোমার হলো যে এভাবে করে ক্যালকুলেশন করছি, তাই না? হ্যাঁ। এখন যদি আমি শর্টকাট আসলে কি লিখছি, এটা আসলে সহজ, মানে এটা আসলে তুমি মেন প্রসেসে করলেও হবে, বাট আরও একটু স্মুথ করার জন্য আমি একটু লিখে দিচ্ছি এখানে। দেখো তুমি যেটা করবা, ই এর মান বের করতে তুমি এসব কিছু মনে রাখার দরকার নাই, এ বি মনে রাখার দরকার নাই। তুমি কি করবা, 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। খেয়াল করো, এখানে তোমার আছে কি রুট ওভার অফ, তো এর মধ্যে অলওয়েজ কি পজিটিভ নাম্বার হইতে হবে, তাই না? তাহলে তুমি 1 থেকে বাদ দিচ্ছ, তো অবশ্যই এই কোয়ান্টিটিকে 1-এর চাইতে ছোট হওয়া লাগবে। এজন্য আমরা ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করলে 1-এর চাইতে ছোট হবে, ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করলে 1-এর চাইতে ছোট হবে, এবং 1-এর চাইতে ছোট সংখ্যাকে যত বেশি বর্গ করা হয় তত তার মান ছোট হতে থাকে। সো এটা মনে রাখার জিনিস। তুমি জাস্ট মনে রাখবা উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু উপবৃত্তের ক্ষেত্রে রুট ওভার অফ 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। বুঝছো? 1 মাইনাস ছোট ভাই স্কোয়ার বাই বড় ভাই স্কোয়ার, একদম এরকম। তোমাকে এটা মনে না রাখলে চলবে, ওইটা মনে রাখলেই পারবা। আমি একটা এক্সাম্পল দিই। ধরো এক্স স্কোয়ার বাই 625 ওয়াই স্কোয়ার বাই তোমার ধরো যে 144 ইকুয়াল টু সামথিং আছে। তো আমার এখানে একটা এ স্কোয়ার একটা বি স্কোয়ারের মান আছে। তো আমরা কি করি, দেখি যে এ এর মান বড় নাকি বি এর মান বড়, দেন সূত্র অ্যাপ্লাই করি। এত কিছু ভাবার দরকার নাই, তুমি দেখো এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। 144 ছোট সংখ্যা, তাহলে 1 মাইনাস 144 বাই 625, খেলা শেষ। বুঝছো? পারবা? কাজ কি, 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, আর কিচ্ছু লাগবে না। চলো এটা অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, পরীক্ষায় অনেক বেশি আসে। ইঞ্জিনিয়ারিং বলি, ভার্সিটি বলি, সব জায়গায় উৎকেন্দ্রিকতা থেকে অনেক বেশি কোশ্চেন পাবা তোমরা। দেখো কি বলে, আমার উৎকেন্দ্রিকতা কত, ই ইকুয়াল টু কি রুট ওভার অফ 1 মাইনাস ছোট স্কোয়ার, এই যে 36 ছোট স্কোয়ার, বড় স্কোয়ার 64। দেখো তোমরা অনেকে ভুল করবা কি জানো, আমার কিন্তু দেখো নিচে কিন্তু স্কোয়ার ফরম্যাটেই থাকে, এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, নিচে কিন্তু স্কোয়ার ফরম্যাটেই আছে। সো আমার এখানে আর কি বর্গ মানে আর কিছু করা লাগবে না, এটা কিন্তু স্কোয়ার ফরম্যাটেই আছে। সো 1 মাইনাস ছোট স্কোয়ার মানে 36, বড় স্কোয়ার 64, যা হবে তাই অ্যান্সার। ওকে, যা হবে তাই অ্যান্সার, নেগেটিভ কখনো হবেই না, নেগেটিভ অ্যান্সার হবেই না, উৎকেন্দ্রিকতা পজিটিভ হবে। আচ্ছা ঠিক আছে, এটা অ্যান্সার করো তো, কেমনে পারো দেখি, এটা অ্যান্সার করো। ঢাকা ভার্সিটি 12-13, বুটেক্স 14-15 বলছে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত। তোমরা অনেকে কি করবা, আদর্শ আকারে নিবা দেন সলভ করবা, অত সময় নাই। এখানে দেখো বি স্কোয়ারের মান হলো 3, এ স্কোয়ারের ভ্যালু হলো 5, এটা লেখা লাগতো না, আমি তাও লিখলাম। ইকুয়াল টু কি, ইকুয়াল টু 1 মাইনাস ছোট বাই বড়। এখানে কিন্তু স্কোয়ার ফরম্যাটে থাকে, সো আমার স্কোয়ার আর করা লাগবে না, ঠিক আছে। 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। সো তুমি এখানে এ আর বি জানো, সরাসরি মান বসা হয়ে যাবে। তো এটা খুব ভাইটাল কিছু না, এটা খুব নর্মাল জিনিস। তুমি যদি মেন প্রসেসেও করো সেম জিনিস আসলে, সো একভাবে করলেই হবে। তোমার যেটা ইজি লাগে তুমি সেটা করবা, তোমার কাছে যেটা বেশি সহজ মনে হবে তুমি সেটা করবা। ওকে ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা উৎকেন্দ্রিকতার মতো উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব কেমনে বের করে সেটা একটু দেখি। সো এটাও খুবই সিম্পল, এটা আসলে শর্টকাট বলা যায় না, বাট আমি তোমাদের জাস্ট সোজা করার জন্য মানে মনে রাখার জন্য তোমাকে আসলে এভাবে করে বোঝাচ্ছি, বুঝছো? ওকে, সেগুলো আসলে মনে রাখা খুবই সহজ। কিন্তু মানে আমরা কি পড়ছি দেখো, আমরা পড়ছি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা একটা হচ্ছে আমার উপবৃত্তের সমীকরণ। এখন যদি এ বি এর চাইতে বড় হয় তাহলে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কোয়ার বাই এ, আর যদি বি এর চাইতে বড় হয় তাহলে 2a স্কোয়ার বাই বি। আমরা কিন্তু এভাবে পড়ছি। এখন পরীক্ষা হলে আসলে কি হবে, তুমি অনেক বেশি প্রেশারে আসলে কোনটা বড় বা কোনটা ছোট বা সূত্র কি ছিল
এটা কিন্তু আসলে অনেক সময় আমরা ভুলে যাব, বুঝছো? অনেক বেশি প্রেসারে আমরা কিন্তু যে আসলে সূত্রে কোনটা বড় ছিল কোনটা ছোট ছিল বা কোনটা কোথায় বসাতাম এটা কিন্তু মনে রাখা তুলনামূলক কঠিন এইগুলা চাইতে। সো আমি জাস্ট তোমাকে মনে রাখার জিনিসটা সোজা করার জন্য, তুমি যাতে আরও বেশি স্মুথলি মনে রাখতে পারো, কখনো যেন তোমার ভুল না হয়, এজন্য আমি এভাবে করে লিখে পড়াইতেছি যাতে তোমার সহজে মনে থাকে। এই সূত্রগুলো মনে রাখার চাইতে এগুলা মনে রাখা অনেক বেশি সহজ। দেখো, তোমার কিছু দেখার দরকার নাই, তোমার এ বড় নাকি বি বড় কিছু দেখার দরকার নাই। তুমি কি করবা, উপকেন্দ্রিক লম্ব ইকুয়াল টু 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়, 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়। কি বললাম ভাইয়া? 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়। উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ইকুয়াল টু 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়। একদম উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে যেমন রুট ওভার অফ 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার করে আমরা মনে রাখতেছি, তেমনিভাবে আমরা উপকেন্দ্রিক লম্ব সহজে মনে রাখতে পারি 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়। তুমি মেন সূত্র চাইলে করতে পারো, জাস্ট আমি তোমাকে মনে রাখার সুবিধার জন্য এভাবে করে দেখাচ্ছি। এখন তোমার যেটা ভাল লাগে, তোমার যেটা মনে রাখায় বেশি সহজে তুমি সেভাবে করো, একভাবে করলেই হচ্ছে। ওকে, নট যে আমার প্রসেসই খেয়াল করতে হবে বিষয়টা এমন না, তোমার মনে রাখলেই হচ্ছে। তাহলে আমি একটা এক্সাম্পল দিই। ধরো এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই তোমার ধরো যে 16, এক্স স্কোয়ার বাই 25 ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1, এরকম কিছু একটা আছে। তাহলে এটা একটা উপবৃত্তের সমীকরণ। আমার বললে উপকেন্দ্রিক লম্ব বের করো। আমার এর মান বড় নাকি বি এর মান বড় দেখার দরকার নাই, 2 ইন্টু ছোট স্কোয়ার, নিচে কিন্তু স্কোয়ার আকার থাকে, এটা কিন্তু সবাই ভুল করো না যেন। নিচে কিন্তু ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, নিচে কিন্তু বর্গ আকারে থাকে, নিচে কিন্তু বর্গ আকারে থাকে। তাহলে 16, 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়। তো এখানে কি 25টা কি 25 কিন্তু আসলে এই স্কোয়ার বা বড়টার ওপর স্কোয়ার। তো আমার কি আলটিমেটলি আমার লাগবে কিন্তু শুধুমাত্র বড় সংখ্যাটা। তো 25 না, 25-এর বর্গমূল করলে হয় 5, 2 ইন্টু 16 বাই 5। ওকে, 2 ইন্টু ছোটোটার স্কোয়ার নিচেরটা বাই বড়টা। আশা করি সবাই পারবা, তুমি একভাবে করলেই হচ্ছে, আমি জাস্ট দেখাই দিলাম একটু সহজ করার জন্য। ওকে, ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবা। এখন দেখো বলতেছে এই উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। দেখো এটা অনেক পরীক্ষায় কিন্তু আসছে। আমি কি করব, আমার প্রথমে লাগবে হলো 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়। দেখো 2 ইন্টু ছোট স্কোয়ার মানে হচ্ছে 2, বড় মানে কি √3, 4 বাই √3। আচ্ছা, অথবা 2 ইন্টু ছোট স্কোয়ার, হ্যাঁ ছোট স্কোয়ার বাই বড়টা। সো বড়টা করলে হচ্ছে √3, 4 বাই √3। কোথায় ভুল গেলাম? এখন তাহলে এই প্রশ্নটা খেয়াল করো, এখানে কি বললে যে এই উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। আমরা কি করব, 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড় করব। তাহলে আমার প্রথমে প্রমিত আকারে নেওয়া লাগবে। তাহলে এখানে কি হয় দেখো তো, এই যে এক্স স্কোয়ার বাই 1/2 ওয়াই স্কোয়ার বাই 1/3 ইকুয়াল টু 1। তাহলে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 ইন্টু ছোট স্কোয়ার, দেখো ছোট স্কোয়ার মানে হচ্ছে 1/3 বাই বড় মানে কি 1/√2, কারণ এখানে এটা স্কোয়ার ফরম্যাটে আছে, তো আমার শুধুমাত্র সিঙ্গেল রূপটা লাগবে আর কি। তাহলে সব মিলে গুণ করলে হবে 2√2/3, এটা আমার অ্যান্সার। ওকে, সো এটা খুবই মানে নর্মাল জিনিস, তুমি সূত্র প্রয়োগ করে করলেও হবে, বাট তুমি চাইলে সহজে মনে রাখার জন্য এভাবে করে চাইলে মনে রাখতে পারো, সহজে মনে রাখার জন্য। ওকে, সো এখন আমরা দেখব উপবৃত্তের ক্ষেত্রফল। উপবৃত্তের ক্ষেত্রফল থেকে পরীক্ষায়, ইঞ্জিনিয়ারিং পরীক্ষায়, ভার্সিটি পরীক্ষায় মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে। তো এটা তোমরা সবাই পড়ে আসার কথা, তাও আমি একটু বলে দিচ্ছি উপবৃত্তের ক্ষেত্রফল কেমনে বের করি বলো তো। যদি একটা উপবৃত্ত এটা হয় এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, অথবা আরও জটিল কোনো ফরম্যাট, যেমন ধরো এক্স মাইনাস আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার। ওকে, এরকম উপবৃত্ত হইতে পারে। এখন উপবৃত্ত যে কোনো ফরম্যাটেই হোক, এ আর বি কিন্তু নিচে ভাগ আকারে থাকবেই। সো এই উপবৃত্তগুলার ক্ষেত্রফল কেমনে বের করব, ক্ষেত্রফল মনে রাখবো আমরা পাই এ বি।
পাই এ বি বর্গ একক। ওকে, তাহলে তোমার লাগবেটা কি? তোমার লাগবে হলো উপবৃত্তের এ আর বি এর মানটা। তুমি যদি এ আর বি এর মানটা জানো, তুমি কিন্তু খুব সহজেই ক্ষেত্রফলটা বের করতে পারবা। বুঝছো? আশা করি সবাই পারবা। সবাই অ্যান্সার করো তো। দেখো, এই যে বলছে উপবৃত্তটার ক্ষেত্রফল কত বর্গ একক, এরকম প্রশ্ন আসবে। তোমার কাজ হলো এখানে জাস্ট এর মানটা বের করা, বি এর মানটা বের করা, দেন হলো পাই এ বি করে দিব। সো পাই এ বি করে আমার যা আসবে ওইটা হচ্ছে আমার অ্যান্সার, ওইটা হচ্ছে আমার অ্যান্সার। মেবি অ্যান্সার হবে 12 পাই। তুমি একটু এ আর বি এর মানটা বের করে দেন ট্রাই করো। আচ্ছা, এখন আমরা আসবো উপবৃত্তের স্পর্শক। এটা সবাই পড়ে আসছো, এটা একাডেমিকে পড়ানো হয়। তোমরা এটা কিন্তু লিখিত, মানে আমরা যে সিকিউগুলো করে সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে হয়। সো এটা কি বলে যে উপবৃত্তের স্পর্শক যদি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি হয়, শর্ত হইল সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো উপবৃত্তের যদি 26-25 থাক, তো এখন আমরা পড়বো হচ্ছে উপবৃত্তের স্পর্শক। তো এটা তোমরা সবাই জানো, তোমাদের একাডেমিকে এটা আছে। তো আমি যেহেতু সবগুলা শর্টকাটকে এক জায়গায় করতেছি, এজন্য এখানে আসলে আমি লিখে দিছি। এখানে কি বলে যে যদি এই উপবৃত্তকে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি স্পর্শক হয়, তাহলে শর্ত কি? শর্ত হইল সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি এখানে মনে করো, আমি এখানে একবারে বলে দিই, যদি অধিবৃত্ত হইতো, যদি অধিবৃত্ত হইতো, তাহলে যদি এই অধিবৃত্তের স্পর্শক ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি হয়, তাহলে সেক্ষেত্রে শর্ত জাস্ট চেঞ্জ হইতো, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এতটুকুই জাস্ট চেঞ্জ হইতো। উপবৃত্ত অধিবৃত্তের ক্ষেত্রে তোমার স্পর্শকের শর্ত কাজে লাগে, এটা সিকিউতে আসবে, এমসিকিউতে আসবে। আমি এখানে বলে দিলাম। উপবৃত্তের ক্ষেত্রে শর্ত কি? সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অধিবৃত্তের ক্ষেত্রে শর্ত কি? সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এতটুকুই। ওকে, এতটুকুই আর কি শর্ত। যদি এখানে এইটা সামনে আসে, তাহলে ওইখান থেকে মাইনাস, মানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার হবে। তোমরা একটু বইটা দেখলে বুঝতে পারবা। অধিবৃত্তের ক্ষেত্রে এমসিকিউ বা সিকিউ একটু কম আসে স্পর্শক নিয়ে, উপবৃত্তটাতে তুমি বেশি পাবা, উপবৃত্তটাতে তুমি বেশি পাবা। ওকে, এটা অ্যান্সার করো তো সবাই। দেখো, এটা আসছে আর ইউতে 20-21 সেশনে। কি বলে যে সি এর মান কত? সূত্র কি? সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার, এ হলো 36, এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা করলে তুমি যা পাবো এটা তোমার অ্যান্সার। সো এটা খুবই সহজ জিনিস, এটা একাডেমিকেও আসে, এটা খুবই সহজ। ওকে, এখন আমরা দেখব অসীম তট। অসীম তটের সমীকরণ বা অসীম তটের ঢালের গুণফল। দেখো, আমরা কিন্তু জানি অধিবৃত্তের ক্ষেত্রে অসীম তটের সমীকরণ নর্মালি কি হয়? ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস অফ বি বাই এ এক্স, বি বাই এক্স। নর্মালি অধিবৃত্তের ক্ষেত্রে অসীম তটের সমীকরণ ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এক্স। তাহলে অসীম তটের ঢাল কিন্তু বি বাই এ। এখন এখানে প্লাস একটা মাইনাস একটা, তোমার দুইটা অসীম তট পাবা। তো দুইটা অসীম তটের ঢালের যে গুণফল, এটা আমরা খুব সহজে একটা সূত্র দিয়ে বের করতে পারি। সেটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণের এক্স স্কোয়ারের সহগকে ওয়াই স্কোয়ারের সহগ দ্বারা ভাগ করা। কি বললেন ভাইয়া? দুইটা অসীম তট হবে। সো দুইটা অসীম তটের যে ঢাল, যেহেতু এটা একটা সরল রেখা, অসীম তট কি একটা সরল রেখা। সো অসীম তট দ্বয়ের ঢালের গুণফল কি হবে? এক্স স্কোয়ারের সহগকে তুমি ওয়াই স্কোয়ারের সহগ দ্বারা ভাগ করবা, তাইলে যা হবে এটা তোমার অ্যান্সার। ওকে, চলো আমরা একটা এমসিকিউ দেখি। দেখো, চলো আমরা একটা এমসিকিউ দেখি অসীম তট নিয়ে। আচ্ছা, আমি ধরো এখানে বলে দিলাম, আমি নিজেই বলে দিই। ধরো একটা সমীকরণ এমন আছে যে এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স ইকুয়াল টু 5। সামহাও ধরে নাও এটা একটা অধিবৃত্তের মানে সমীকরণ। সো এর দুইটা অসীম তট পাবো। এখন এই দুইটা অসীম তটের ঢালের গুণফল কি হবে? আমি কিন্তু এরকম করে যে এখান থেকে বি এর মান বের করব না, এর মান বের করব না। ওকে, আমি কি করব? আমি সরাসরি শর্টকাট অ্যাপ্লাই করব। শর্টকাট অনুসারে বলতে পারি এক্স স্কোয়ারের সহগ বাই ওয়াই স্কোয়ারের সহগ। ব্যাস, এটা আমার অ্যান্সার। ওকে, সো অসীম তট, দুইটা অসীম তট হবে। তোমার অসীম তটের ঢালের গুণফল বের করতে এরকম
বি এর মান লাগবে না, এর মান লাগবে না, এটা বের করতে অনেক সময় লাগবে। আমরা কি করব, ওই অধিবৃত্তের সমীকরণের এক্স স্কোয়ারের সহগকে ওয়াই স্কোয়ারের সহগ দ্বারা ভাগ করলে যা পাবো ওইটা আমার অ্যান্সার। আশা করি সবাই পারবা। এখন অসীম তট নিয়ে একটা ভালো প্রশ্ন, এটা আসলে শর্টকাট না, আমি একটু তোমারে বোঝাই দিচ্ছি, এটা কাজে লাগবে অনেক জায়গায়। এটা শর্টকাট না, আমি তোমাকে বোঝাই দিচ্ছি। বলতেছে এই অধিবৃত্তের অসীম তট দ্বয়, মানে তোমার একটা অধিবৃত্তের অসীম তট বের করতে বলছে। এখন যদি তোমার এটা এমন আকারে হইতো, যেমন ধরো এরকম আকারের অধিবৃত্ত আছে, তো আমি তো খুব সহজে বলতাম আমার অসীম তট হচ্ছে y = প্লাস মাইনাস অফ b/ax, এটা বলতাম না, এটা বলতাম কিন্তু। বাট এটা কিন্তু ওই ফরম্যাটে নাই, এটা কিন্তু আরেকটু কমপ্লেক্স ফরম্যাটে। তো এটা তুমি কিন্তু সহজে এরকম প্লাস মাইনাস b/x দ্বারা বলতে পারবা না, তোমাকে আদর্শ আকারে নিতে হবে, দেন ক্যালকুলেশন করে দেখতে হবে। সো এক্ষেত্রে এটাকে আদর্শ আকারে নিয়ে দেন তারপরে ক্যালকুলেশন করা ভালোই সময় লাগবে। আমরা আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে পারি, এটা আসলে একটা ট্রিক্স, খেয়াল করো কি করব দেখো, আমি তোমাকে একটু জাস্ট বেসিকটা বোঝাই। দেখো আমার এটা হচ্ছে একটা ধরো অসীম অধিবৃত্ত, আচ্ছা ভালোভাবে আঁকাই, আমার আঁকানো খুব সুন্দর, আচ্ছা মজা করলাম। সো এটা একটা অধিবৃত্ত, এটা আরেকটা অধিবৃত্ত। সো এখানে একটা অসীম তট তুমি পাবা, আমি জাস্ট র্যান্ডমলি আঁকাচ্ছি, আসলে হইতেছে না হাত দিয়ে আঁকাচ্ছি বলে। ধরো একটা অসীম তট, আর এখানে আরেকটা অসীম তট তুমি পাবা, ওকে। তো আমি যেটা তোমাকে বোঝালাম সেটা হচ্ছে যে অসীম তট দ্বয় অধিবৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এটা মনে রাখবা। ছবি আঁকার দরকার নাই, কিছু বোঝার দরকার নাই, এটা মনে রাখো। অসীম তট দ্বয় অধিবৃত্তের কেন্দ্র দিয়ে যায়। কি বললেন ভাইয়া? অসীম তট দ্বয় অধিবৃত্তের কি দিয়ে যায়? কেন্দ্র। কি দিয়ে যায়? কেন্দ্র। বারবার বলবা, আশা করি এটা জানো সবাই, তাও আমি একটু রিমাইন্ড করাই দিলাম। এখন দেখো তোমার কাজ কি? তোমার কাজ হলো অধিবৃত্তের কেন্দ্র বের করা। কেন্দ্র বের করে সিদ্ধ করবা যে কোন রেখাটা কেন্দ্র দিয়ে যাচ্ছে। দেখো আমরা যদি, এটা কিন্তু সবাই জানে যে একটা রেখা যদি একটা বিন্দু দিয়ে যায়, অবশ্যই ওই বিন্দু দ্বারা রেখাটাকে সিদ্ধ করা যাবে, তাই না? তো আমি কি করব, অধিবৃত্তের কেন্দ্র বের করব, দেন দেখব কোন রেখাটা ওই কেন্দ্রকে সিদ্ধ করে। অধিবৃত্তের কেন্দ্র বের করব, দেন দেখব কোন রেখাটা ওই কেন্দ্রকে সিদ্ধ করে। যেটা সিদ্ধ করবে ওটাই হচ্ছে আমার কি অসীম তট। বুঝছো? এখন কেন্দ্র কেমনে বের করব তোমাদের আগে শেখা আসছি। অধিবৃত্তের কেন্দ্র কেমনে বের করতে হয়? এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তুমি এখানে আংশিক অন্তরীকরণ করলে এক্স এর মান পাবা, এখানে আংশিক অন্তরীকরণ করলে তুমি ওয়াই এর মান পাবা। তো ওইখান থেকে আমি কেন্দ্র পেয়ে যাব, দেন আমি জাস্ট দেখব যে আমার কোন রেখাগুলা ওই কেন্দ্রকে সিদ্ধ করে। যেটা করবে ওইটা আমার অ্যান্সার। পারবা সবাই বলো তো? এটা কিন্তু একটা ট্রিক্স, তুমি কিন্তু অনেক সময় এখানে সেভ করতে পারবা, অনেক সময় তোমার সেভ হবে। বুঝছো? আশা করি সবাই এটা অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, এখন আমরা পড়ব কণিকের উপরস্থ যে কোনো বিন্দুতে স্পর্শক। এটা আসলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমার ঢাকা ভার্সিটির পরীক্ষা বলি বা একাডেমিকেও আসতে পারে, ইঞ্জিনিয়ারিংও আসতে পারে। খেয়াল করো। সো আমরা কি মনে রাখবো? দেখো এটা হচ্ছে আমার একটা কণিকের আদর্শ সমীকরণ বা একটা আদর্শ আকার বলা যায়। কণিকের যে কোনো প্রকার কণিককে আমি এই সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারি, কণিকের একটা প্রতীক। এখন এই টাইপের কণিক তোমার বৃত্ত নির্দেশ করতে পারে, উপবৃত্ত, অধিবৃত্ত, তো এগুলো নির্দেশ করতে পারে, পরাবৃত্ত আছে। সো এদের উপরস্থ মানে এই তোমার যে কণিকগুলোর উপরস্থ মানে এর উপরে থাকবে উপরস্থ একটা বিন্দু, ধরো x1, y1। সো এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কেমনে বের করব? তোমরা বৃত্ত অনেকে পড়ে আসছো। কি করতে হয়? এক্স স্কোয়ারের জায়গায় বসাবো x1, এই যে x1 y1 বিন্দু আছে আমার, এই বিন্দুর উপরে স্পর্শক আঁকাচ্ছি। এক্স স্কোয়ারের জায়গায় x1, y স্কোয়ারের জায়গায় y1, x এর জায়গায় x প্লাস x1/2, y এর জায়গায় y প্লাস y1/2। একটা এক্সাম্পল দেই, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। ধরো y² = 4x, তোমাকে বললো
যে এই পরাবৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে। তুমি কি করবা, y স্কোয়ারের জায়গায় y1, x এর জায়গায় x প্লাস x1/2। খুবই সহজ। তোমাকে বললাম x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার এর x1 y1 বিন্দুতে স্পর্শক কি হবে বলো তো। তাহলে x স্কোয়ারের জায়গায় বসাবা x1, নিচে যা আছে তাই। y স্কোয়ারের জায়গায় বসাবো আমরা y1, যা আছে তাই। সবাই পারবো কিনা বলো, সবাই পারবা? আশা করি পারবা। এখানে অধিবৃত্ত হইলেও সেম, অধিবৃত্ত হইলেও সেম, বৃত্ত হইলেও সেম। সো আমরা মনে রাখবো মেইনলি যে কোনো প্রকার কণিকের যে কোনো বিন্দুতে অবশ্যই উপরস্থ কোনো বিন্দু হওয়া লাগবে, মানে কণিকের উপরে অবস্থান করা লাগবে। সো উপরস্থ কোনো বিন্দুর x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি, x স্কোয়ারের জায়গায় x1, y স্কোয়ারের জায়গায় y1, x এর জায়গায় x প্লাস x1/2, y এর জায়গায় y প্লাস y1/2। আশা করি সবাই এটা অ্যাপ্লাই করতে পারবা, সবাই এটা পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবা। এখন আমরা আংশিক পোস্টমর্টেম করব। পোস্টমর্টেম মানে কি বলতো, কাটাছেঁড়া করব। তোমরা যারা ডাক্তার হইতে চাও তোমরা এখন থেকে একটু কাটাছেঁড়া শিখে নাও, বুঝছো। এখানে আমরা উপবৃত্তের কাটাছেঁড়া করব। এখন আংশিক কেন করতেছি, কারণ আমি যদি ফুল কাটাছেঁড়া করি আমি কি ডাক্তার? আমি কিন্তু ডাক্তার না। সো তাইলে কি হবে, ও কিন্তু মারা যাবে, কারণ আমার তো মানে আমি তো অপারেশন আসলে করি না। সেই জন্য আংশিক করলাম যাতে বেঁচে থাকে, না হলে ফুল করলে কি হবে, ও কিন্তু মারা যাবে, বুঝছো। আচ্ছা, তো মেইনলি যেটা হচ্ছে আমরা হলো যে শর্টকাটগুলো পড়ছি, এখন তুমি কিন্তু শর্টকাট দিয়ে আসলে সব কিছু বের করতে পারবা না। তুমি কিন্তু শর্টকাট দিয়ে সব কিছু বের করতে পারবা না, তুমি মেইন প্রসেসে সব কিছু বের করতে পারবা। বাট আমাদের এমসিকিউতে আসলে যেগুলো আসে অত আসলে ডিপ থেকে আসে না, মেইনলি শর্টকাট দিয়ে যে আমরা যেগুলো বের করতে পারি ওইগুলো আসলে বেশি আসে। ওকে, সো আমরা এজন্য শর্টকাটগুলো যা শিখলাম ওইগুলা প্রয়োগ করে আমরা একটু জাস্ট সামারি, এটা পোস্টমর্টেম মানে আমি একটু সামারি করে দিচ্ছি তোমাদের যত কিছু পড়াইছি। দেখো, ধরো x²/16 প্লাস y²/25 = 1, এটা হচ্ছে আমার একটা উপবৃত্ত। প্রথমত তুমি এর কেন্দ্র বের করতে পারবা না বলো তো। কেন্দ্র কেমনে বের করবা, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে মান পাবা, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে মান পাবা, 0,0 হবে। কারণ এখানে হবে 2x/16 = 0, x এর মান 0। y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হবে 2y/25 = 0, y এর ভ্যালু 0। কেন্দ্র পেয়ে গেলাম। আমার যদি উৎকেন্দ্রিকতা বের করতে বলে আমি কি করব, 1 - ছোট স্কোয়ার বাই বড়, যা হবে তাই। উপকেন্দ্রিক লম্ব বের করতে বললে কি করব, 2 × ছোট স্কোয়ার বাই বড়টা, ব্যাস উপকেন্দ্রিক লম্ব হইল। আমারে যদি ক্ষেত্রফল বের করতে বললে কি করব, π/AB এর মান হলো 4, বির মান হলো 5 আর পাই, তাহলে কি 20 পাই হলো আমার কি ক্ষেত্রফল। আচ্ছা আমি একটু লিখে দিই, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এটা হচ্ছে ক্ষেত্রফল। ওকে, সো তুমি নর্মালি এগুলো আসলে বের করতে পারবা, নর্মালি শর্টকাট প্রয়োগ তুমি এগুলা বের করতে পারবা। তোমাকে যদি x1, y1 বিন্দুতে স্পর্শক বের করতে বলে, জাস্ট x² এর জায়গায় x1, y² এর জায়গায় y1 বসাও। তো এভাবে আসলে আমরা এই জিনিসগুলো করে ফেলতে পারবো, এভাবে আসলে আমরা এই জিনিসগুলো বের করতে পারবো। সো এটা আসলে তুমি যখন লং প্রসেস শিখবা তুমি আরও বেশি কিছু জিনিস বের করতে পারবা। বাট এমসিকিউতে আসলে এগুলাই আসবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এমসিকিউতে এগুলাই বেশি আসবে, এগুলো ভালোভাবে শিখো। আচ্ছা, দেন আমরা অধিবৃত্তেরও পোস্টমর্টেম করব, কিন্তু কি আংশিক পোস্টমর্টেম করব। কেন আংশিক করব বলো তো, কারণ আমি যেহেতু ডাক্তার না, ফুল করলে কেউ মারা যাবে, ঠিক আছে। তো আমরা আংশিক করি যাতে ওটা বেঁচে থাকে অন্তত। ওকে, সমস্যা নাই, আমরা আস্তে আস্তে অপারেশন শিখে ফেলবো যারা ডাক্তারি করবা। আচ্ছা দেখো, সো খেয়াল করো, আমি একটা এক্সাম্পল দিই। x²/25 y²/16 = 1। আগের মতো তোমার যে কোনো কিছু থাক, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, আর কিচ্ছু না। তো কেন্দ্র কেমনে বের করবা,
এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তারপরে হচ্ছে তুমি এখান থেকে অসীম ত্বর বের করতে পারবা কি ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এক্স, এটা হচ্ছে অসীম ত্বরের সমীকরণ। তুমি এখান থেকে হচ্ছে কি বলি আমার যে তোমার মানে তুমি এখান থেকে কি বের করতে পারো, দেখো আমি উৎকেন্দ্রিকতা কেমনে বের করতে পারি, রুট ওভার অফ 1 প্লাস পরে স্কোয়ার বাই আগে স্কোয়ার, মানে তুমি একভাবে মনে রাখলেই হচ্ছে আর কি। আমরা কি করি, মাইনাস যার আগে থাকে ওইটার মান বসাই, দেন হলো কি যার আগে প্লাস থাকে তার মান বসাই, তুমি একভাবে মনে রাখলেই হচ্ছে। তাহলে এখানে কি হবে, উৎকেন্দ্রিকতা কত হবে, রুট ওভার অফ 1 প্লাস পরে স্কোয়ার, পরে কি আছে 16, আগে স্কোয়ার 25। তুমি একভাবে মনে রাখলেই হচ্ছে রুট ওভার অফ মেইনলি যেটা হবে যার আগে মাইনাস ওটা আগে বসবে, তারপরে নিচেরটা বসবে, ঠিক আছে। তো তুমি এখান থেকে মান বের করলে তুমি ই এর মানটা পেয়ে যাবে, এটা হলো আমার উৎকেন্দ্রিকতা। এখন যদি আমাকে বলে অসীম ত্বরদ্বয়ের ঢালের গুণফল কেমনে বের করবা, খুবই সহজ। অসীম ত্বরদ্বয়ের ঢালের গুণফল কি, এক্স স্কোয়ারের সহগকে ওয়াই স্কোয়ারের সহগ দ্বারা ভাগ করবা, ওকে সিম্পল। সো তোমাকে যদি বলে স্পর্শকের সমীকরণ বের করো, দেন এভাবে তুমি করবা যে এক্স স্কোয়ারের জায়গায় x(x1), ওয়াই স্কোয়ারের জায়গায় y(y1), এগুলা করবা, ওকে। সো এই হলো আমার আংশিক পোস্টমর্টেম, মানে আমরা যেগুলা শর্টকাট দ্বারা শিখছি। এখন তোমাকে কিন্তু আসলে প্রথমে মেইন প্রসেস জানতে হবে, তোমাকে অবশ্যই মেইন প্রসেস জানতে হবে, তুমি তারপরে শর্টকাটগুলো শিখো, তখন তোমার আরও বেশি মনে থাকবে। বা ধরো বাই এনি চান্স তুমি একটা শর্টকাট মনে করতে পারতেছো না, তুমি কিন্তু তখন মেইন প্রসেস করে ফেলতে পারবা। সো এই ছিল আমাদের কণিক অধ্যায়ের টোটাল শর্টকাট বলতে পারি। তো আমি হচ্ছে মোটামুটি যেগুলো, দেখো এখানে কিন্তু আরও অনেকগুলো শর্টকাট আনা পসিবল, বাট ওইগুলো আমাদের মনে থাকবে না, ওইগুলো আমাদের মনে রাখা টাফ। সো আমি এমন শর্টকাটগুলো এখানে আনছি যেগুলো তোমরা মনে রাখতে পারো। আমি এখানে যতগুলো দেখালাম সবগুলা কিন্তু খুবই সিম্পল জিনিস। তুমি দেখো, তুমি জাস্ট কোশ্চেনের দিকে তাকাবা, কোশ্চেনের দিকে তাকায় তুমি হলে অ্যান্সার বের করতে পারবা। এইরকম তোমাকে আহামরি অনেক কিছু মনে রাখতে হচ্ছে না, এখানে আহামরি অনেক কিছু মনে রাখতে হচ্ছে না। তুমি যখন দেখবা তোমাকে আহামরি অনেক কিছু মনে রাখতে হবে, আসলে ওরা কিন্তু তোমাকে বেশি কাজ দিবে না। কারণ কি, তুমি যখন পরীক্ষা হলে যাবা তোমার অত কিছু আসলে মনে থাকবে না, বাট সিম্পল বিষয়গুলো তোমার কিন্তু মনে থাকবে তুমি যদি প্র্যাকটিস করো, বুঝছো। তো তোমার কাজ কি, এখন তোমার কাজ হলো স্লাইডটা একবার রিভিশন দিবা, দেন তুমি যখন কোশ্চেন ব্যাংকে যাবা, আমি যা যা পড়ালাম, আমি আজকের ক্লাসে যা যা পড়ালাম তুমি একটু এগুলা নিজে প্র্যাকটিস করবা। তুমি যখন একটা কোশ্চেন সলভ করবা তুমি এই টেকনিক অ্যাপ্লাই করবা, তুমি এই টেকনিক অ্যাপ্লাই করবা, বুঝছো। সবাই বুঝছো কিনা বলো। সো সবাই আশা করি আজকের ক্লাসটা সম্পূর্ণ বুঝতে পারছো, সবাই আশা করি সম্পূর্ণ বুঝতে পারছো। এরপরেও যদি কারো কোনো রকম সমস্যা থাকে, ওকে, যদি কারো কোনো রকম সমস্যা থাকে, কেউ কোনো সমস্যায় পড়ো, তাহলে আমার ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে, তোমরা মেসেজ করতে পারো পেজে, অথবা আমার গ্রুপে পোস্ট করতে পারো, ইনশাল্লাহ আমি সলভ করে দেওয়ার ট্রাই করব। সো কণিক অধ্যায়ের শর্টকাট ট্রিক্সগুলো তোমার কাছে কেমন লাগছে তুমি কমেন্টে জানাতে পারো, এবং হলো যে আমার জন্য দোয়া করো। আমরা ইনশাল্লাহ এই সিরিজে যতগুলা অধ্যায় আছে বা যেগুলো মেইনলি সবচেয়ে ইম্পর্টেন্ট বা পরীক্ষার জন্য সবচেয়ে উপযুক্ত, যেখান থেকে সবচেয়ে বেশি শর্টকাট আসে, এগুলা আগে আগে করে দিয়ে দেবো ইনশাল্লাহ আমি। এভাবে আমরা সবগুলা চ্যাপ্টারে দেখে ফেলার ট্রাই করব, ওকে। তোমরা দোয়া করো আমার জন্য। আজকের ক্লাসটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।